সিনে ইনসাইড বিডি চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের মুভির নাম সাকারাতুল মাউত। এই মুভিতে আছে এক মৃত্যু পথযাত্রী মানুষ, তার পরিবারকে ঘিরে থাকা অন্ধকার গোপন সত্য আর এমন এক জিন যার উপস্থিতি পুরো গল্পটাকে আরো ভয়ঙ্কর করে তোলে। মুভিটি শুরু হয় গ্রাম্য বাড়ি থেকে। সেখানে কাজ করত ইন্দা নামের এক গৃহকর্মী। তার ছোট মেয়ে ইসমি অনেকদিন ধরেই অসুস্থ ছিল। মেয়েটি ছিল দুর্বল, মুখে ভয়ের ছাপ, আর পুরো বাড়ির পরিবেশটাও কেমন যেন অস্বাভাবিক। এই সময় বাড়ির মালকিন বু ইউরিও সেখানে আসে। সে ইসমির অবস্থা দেখে, কিন্তু তার চোখে মায়া খুব বেশি দেখা দেয় না। শুধু ইন্দাকে বলে মেয়ের ঠিকমতো যত্ন নিতে। কথাটি সাধারণ শোনালেও তার আচরণে যেন এক ধরনের চাপা রাগ লুকিয়েছিল। এর কিছুক্ষণ পর বু ইউরিও তার স্বামী পাককে নিয়ে বাইরে চলে যায়। তাদের মেয়ে রত্না দরজায় দাঁড়িয়ে তাদের বিদায় জানায়। সবকিছু তখন একদম স্বাভাবিকই মনে হচ্ছিল, কিন্তু কে জানতো কয়েক মুহূর্তের মধ্যেই তাদের জীবনে নেমে আসবে ভয়ঙ্কর অন্ধকার। রাস্তায় যেতে যেতে হঠাৎ গাড়ির সঙ্গে ভয়াবহ এক দুর্ঘটনা ঘটে, আর সেদিন রাতেই রত্না এক অদ্ভুত স্বপ্ন দেখে। স্বপ্নে সে দেখে তার মা বাবা দুজনেই মারা গিয়েছে। সে মায়ের মৃতদেহ জড়িয়ে ধরে কাঁদছে। ঠিক তখনই তার বাবা, যে মৃত থাকার কথা ছিল, হঠাৎ উঠে দাঁড়ায়। সে রত্নাকে ডাকতে শুরু করে। রত্না ভয়ে পেছনে ফিরে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। তারপর আবার সামনে তাকাতেই দেখে তার বাবা একদম তার সামনে দাঁড়িয়ে আছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে তার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পরও তার বুক ধড়ফড় করে। সে বুঝতে পারছিল না এটি শুধু একটি স্বপ্ন ছিল নাকি আসন্ন কোনো বিপদের ইঙ্গিত। এরপর সে ইসমিকে দেখতে যায়। এদিকে ইন্দা বাড়িতে কাজ করছিল। রত্না তাকে নিজের খারাপ স্বপ্নের কথা বলে। ইন্দা তাকে শান্ত করে বলে এমন স্বপ্ন নিয়ে ভাবতে নেই, সব ঠিক হয়ে যাবে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই দরজায় দুজন অফিসার আসে। তারা জানায় রত্নার মা বাবার ভয়ঙ্কর দুর্ঘটনা হয়েছে। এটা শুনে রত্না স্তব্ধ হয়ে যায়, কারণ সে বুঝতে পারে সে যেটিকে স্বপ্ন ভেবেছিল সেটি যেন বাস্তব হয়ে গেছে। হাসপাতালে গিয়ে রত্না আরেকটি ধাক্কা খায়। তার মা মারা গিয়েছে। তার বাবা পাক বেঁচে থাকলেও কোমায় চলে গিয়েছে। এ সময় সেখানে আসে রত্নার বড় বোন ওয়াতি। দুই বোন মায়ের মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়ে। দিকে মায়ের মৃত্যু, অন্যদিকে বাবার এই অবস্থা, সব মিলে পুরো পরিবারটি যেন মুহূর্তেই ভেঙে যায়। এরপর দুই বোন সিদ্ধান্ত নেয় বাবাকে তারা বাড়িতে নিয়ে দেখাশোনা করবে। তাই পাককে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়। দিকে বাড়িতে তাদের মায়ের দাফনের প্রস্তুতিও চলতে থাকে। ঠিক এই সময় আসে পাকের প্রথম স্ত্রী গিয়েম এবং তার ছেলে তাজু। গিয়েম পাককে দেখতে চায়। রত্না তাকে ভেতরে নিয়ে যায়। পাকের সামনে বসে গিয়েম কুরআনের আয়াত পড়তে শুরু করে। তার চোখে তখন শোকও ছিল, আবার অদ্ভুত এক অস্থিরতাও ছিল। কিন্তু এদিকে বাড়ির বাইরে অন্যরকম একটি টানাপোড়েন চলছিল। ওয়াতি আর তাজু সম্পত্তি আর ওসিয়ত নিয়ে কথা বলছিল। ওয়াতি বলে এই সময় এসব কথা বলা ঠিক না, কিন্তু তাজু জানতো ওয়াতির সংসার খুব ভালোভাবে যাচ্ছে না। তার স্বামী অকর্মণ্য, টাকার অভাবও আছে। তাই তারা যদি সম্পত্তি ভাগ করে নেয় তাহলে তাদের সমস্যার সমাধান হতে পারে। এদিকে এই কথাটি রত্না চুপি চুপি শুনে ফেলে। ঠিক তখনই রত্নার শিক্ষক চলে আসে, যে তাকে কোরআন পড়াতো। এদিকে পাকের রুমে গিয়েম তখনও কোরআন তিলাওয়াত করছিল। তখন সে হঠাৎ করে কিছু একটি অনুভব করে। সে দেখে তার স্বামী হঠাৎ করে কোমা থেকে উঠে বসেছে এবং প্রচন্ড যন্ত্রণায় সে ছটফট করছে। সে তাকে শান্ত করার চেষ্টা করে এবং হঠাৎ সে অদ্ভুত কিছু দেখতে পায়। সে দেখে বিছানার নিচে যেন কারো লম্বা চুল পড়ে আছে। প্রথমে সে ভাবে হয়তো ভুল দেখছে, কিন্তু নিচে তাকিয়েও কাউকে দেখতে পায় না। তারপর যখন সে ধীরে ধীরে মাথা তোলে, তখন পাকের পাশেই এক ভয়ঙ্কর অবয়ব দেখতে পায়। এটি দেখে গিয়েম চিৎকার করে ওঠে। সবাই দৌড়ে ঘরে ঢোকে, কিন্তু তারা ঢোকার পরে ঘরের ভেতরে সবকিছু স্বাভাবিক ছিল। কেউ কিছু দেখতে পায় না। তবু গিয়েমের মুখ দেখে বোঝা যাচ্ছিল সে যা দেখেছে সেটি তাকে ভীষণভাবে কাঁপিয়ে দিয়েছে। পরদিন বউ ইউরিওকে দাফন করা হয়। দাফন শেষে সবাই যখন বাড়িতে ফিরে আসে, তখন রত্না দেখে ওয়াতি বাড়ির ভেতরে কিছু একটি খুঁজছে। জিজ্ঞেস করলে ওয়াতি বলে সে তাদের বাবার ওয়াসিয়তনামা খুঁজছে। রত্না অবাক হয়ে যায়। সে বলে এখন এটি খোঁজার সময় নয়। সে বলে বাবা এখনো জীবিত আছে। কিন্তু ওয়াতি জানায় তার কাছে আর কোনো পথ নেই। তার সংসার ভাঙা, তার স্বামী তাকে সাহায্য করে না, আর তার সন্তানদের ভবিষ্যতের কথা তাকেই ভাবতে হবে। তাই সে ওসিয়ত খুঁজছে। সে রাতে বাড়িতে প্রার্থনা চলছিল। বাড়ির পরিবেশ ছিল কেমন জানি ভারী আর থমথমে। ঠিক তখন গৃহকর্মী ইন্দা বাড়ির ভেতরে একটি অদ্ভুত ছায়া দেখতে পায়। সে তাড়াতাড়ি পাকের ঘরে যায়, কিন্তু ঘরে ঢুকে দেখে সব আগের মতোই ঠিক আছে। তবু তার চোখে তখন স্পষ্ট ভয় ছিল। পরদিন সকালে ওয়াতি বাচ্চাদের নিয়ে বাজারে যায়। সেখানে আবার তার সঙ্গে তাজোর দেখা হয়। সম্পত্তির কথা উঠতেই আবার তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। কথা কাটাকাটি এতটাই বেড়ে যায়, এক পর্যায়ে ওয়াতি রেগে তাজোকে চড় মেরে বসে। রত্না এসে দুজনকে সামলানোর চেষ্টা করে, কিন্তু তাজোর রাগ তখনও আগুনের মতো জ্বলছিল। রাতে আবার প্রার্থনা শুরু হয়। এই সময় গিয়েম উঠে পাকের ঘরে যায়। সে একটি তাবিজ এনে পাকের পাশে রাখা বালিশের কাছে রাখতে থাকে। ঠিক তখনই রত্না আর ওয়াতি তাকে দেখে ফেলে। ওয়াতি সঙ্গে সঙ্গে বলে সে তাদের বাবাকে মেরে
মেরে ফেলতে চায়। তারপর তাকে তাবিজ সহ সেখান থেকে বেরিয়ে যেতে বলে। এরপর আমরা ওয়াতির হাজবেন্ডকে দেখি। সে ওয়াতিকে বাড়ি নিয়ে যেতে চায়, কিন্তু ওয়াতি বাবার কাছেই থাকতে চায়। তাই সে বাচ্চাদের নিয়ে চলে যায় এবং ওয়াতিকে সেখানেই রেখে যায়। এতে ওয়াতি খুব কষ্ট পায়। রত্না তাকে শান্ত করতে এলে ওয়াতি সেখান থেকে চলে যায়। রাতে ওয়াতি এসে তার বাবার পাশে বসে। ঠিক তখনই পাক আবার উঠে বসে এবং ভয়ঙ্করভাবে ছটফট করতে শুরু করে। ওয়াতি তাকে সামলায়, আবার শুইয়ে দেয়। তো এরপর সে বাইরে বের হতে গেলে গেটের কাছে তার বাবাকে ভয়ঙ্কর বিকৃত এক রূপে দেখতে পায়। সেই অবয়ব তার গলা চেপে ধরে। কোনো মতে নিজেকে ছাড়িয়ে সে সামনে তাকায়, কিন্তু সেখানে আর কেউ ছিল না। এত কিছুর পর ওয়াতি এতটাই ভয় পেয়ে যায় যে সে ঠিক করে সেদিন রাতেই সে বাড়ি ফিরে যাবে। তার আর ওয়াসিয়ত বা সম্পত্তির দরকার নেই। সে এই কথা ইন্দাকে বলে এবং নিজের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু পথে সে তার বাবার কণ্ঠস্বর শুনতে পায়। সে থেমে যায়, পিছনে তাকাতেই দেখে একটি অন্ধকার ছায়া তার দিকে এগিয়ে আসছে। মুহূর্তের মধ্যে সেটি তার কাছে এসে পৌঁছে। এটি ছিল সেই ভয়ঙ্কর ভূত, আর সেটি ওয়াতিকে ধরে ফেলে। এরপর সিন কাট হয়। পরদিন সকালে আমরা রত্নাকে দেখি সে তার মাকে মনে করছিল। তখন তার ছোটবেলার একটি ঘটনা তার মনে পড়ে। তার বাবা এক সময় অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিল। যখন তার মা সেটি জানতে পারে তখন বাড়ির ভেতরে অনেক অশান্তি হয়েছিল। অর্থাৎ পাকের চরিত্র খুব একটা ভালো ছিল না। সিন প্রেজেন্ট টাইমে ফিরে আসে। কেউ একজন বাড়িতে এসে রত্নাকে ওয়াতির ব্যাপারে সবকিছু জানায়। রত্না দ্রুত দৌড়ে যায়, গিয়ে দেখে তার বোন ওয়াতিকে কেউ খুন করেছে। এটি দেখে রত্না আরো ভেঙে পড়ে। মায়ের শোক থেকে সে এখনো বেরোতে পারেনি। এর মধ্যেই আরেকটি বড় বিপর্যয় নেমে এলো। ইন্দা তাকে এসব ভুলে যেতে বলে। এরপর সিন চেঞ্জ হয়ে আমরা তাজুকে তার বাড়িতে দেখি। তার মায়ের শরীর খারাপ, তাই সে তার খেয়াল রাখছিল। ঠিক তখনই সে তার বাবাকে দেখতে পায়। সে তার দিকে এগোতে থাকে, কিন্তু হঠাৎ করে সেই অবয়ব তার একদম সামনে চলে আসে এবং মিলিয়ে যায়। এখানেও বোঝা যায় অনেক সুপারন্যাচারাল ঘটনা ঘটছে। রত্না পাকের সামনে বসে কোরআন পড়ছিল। সে খুবই কষ্টে ছিল। ঠিক তখনই বাড়িতে ইনভেস্টিগেশন অফিসার আসে। তারা ওয়াতির মৃত্যুর ব্যাপারে প্রশ্ন করতে এসেছিল। তারা জানতে চায় ওয়াতির কারোর সঙ্গে কোনো ঝগড়া হয়েছিল কিনা। রত্না তখন তাজোর সঙ্গে সম্পত্তি নিয়ে ঝগড়ার কথা বলে। এই কথা শুনে পুলিশের প্রথম সন্দেহ যায় তাজোর উপর। পুলিশ সার্চ ওয়ারেন্টে নিয়ে তাজোর বাড়িতে যায়। তাজো বলে সে কিছুই করেনি, কিন্তু খুঁজতে গিয়ে পুলিশ সেখানে মার্ডার ওয়েপন পেয়ে যায়। এটি দেখে তাজো পালিয়ে যায়। পুলিশ তার পিছু নেয়, কিন্তু সে পানির মধ্যে লুকিয়ে কোনোভাবে বেঁচে যায়। রাতে গিয়ে রত্নার কাছে আসে। সে বলে তার ছেলে নির্দোষ, সে কিছুই করেনি। সে বলে তারা তো একই রক্তের সম্পর্কের মানুষ, তাহলে সে এমনটি কেন করবে। রত্না বলে আপাতত বিষয়টি পুলিশের উপর ছেড়ে দেওয়াই ভালো। এরপর রত্না গিয়েমকে ওই দিনের তাবিজের কথা জিজ্ঞেস করে। গিয়েম জানায় পাক একবার তাকে বলেছিল এক জিন থেকে তার বিপদ আছে, আর সেই জিনই তার শরীরের ভেতরে আছে। সে তাবিজটি এনেছিল যেন পাক শান্তিতে মুক্তি পায়, অর্থাৎ সে যেন শান্তিতে মারা যেতে পারে। কারণ তখন সে না ঠিকমতো বাঁচতে পারছিল না মরতে পারছিল। অর্থাৎ এতদিন যা কিছু হচ্ছিল তার জন্য ওই জিনকেই দায়ী মনে করা হচ্ছিল। আর সেই জিন থেকে মুক্তি দিতে গিয়েম সেদিন তাবিজ এনেছিল, কিন্তু ওয়াতি তাকে ভুল বুঝেছিল। এদিকে তাজোকে আমরা একটি কাঠের শেডের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখি। ভেতরে সে দেখে একজন লোক দেয়ালে বারবার নিজের মাথা ঠুকছে। তাজো তাকে থামতে বলে, কিন্তু ঠিক তখনই এক জিন তার কাছে এসে পড়ে। বোঝা যায় এই দৃশ্য জিনই তাকে দেখাচ্ছে। জিনটি যেন তাকে মারতেই এগোচ্ছিল, কিন্তু ঠিক তখনই ইন্দা সেখানে এসে যায় আর জিন মিলিয়ে যায়। অন্যদিকে রত্না তার ঘরে ঘুমিয়েছিল। ঠিক তখন সে তার বাবার কণ্ঠস্বর শুনতে পায়। সে দ্রুত পাকের কাছে যায় এবং দেখে সে এখনো ভীষণ কষ্টে ছটফট করছে। পাক বলে সে আর সহ্য করতে পারছে না, সে মরতে চায়। তখন রত্না তার সামনে কোরআনের আয়াত পড়তে শুরু করে। ঠিক তখনই সে ইসমির কণ্ঠস্বর শুনতে পায়, অর্থাৎ ইন্দার মেয়ের ডাক। সে দ্রুত ইসমির কাছে যায়। ইসমি খুব ভয় পেয়েছিল, কারণ তার মা সেখানে ছিল না। রত্না তাকে শান্ত করতে পাশে বসে থাকে, কিন্তু ঠিক তখনই শকিংলি দরজার কাছেও আরেকটা ইসমি এসে দাঁড়ায়। প্রশ্ন হলো, যদি আসল ইসমি দরজার কাছে থাকে তাহলে রত্নার পাশে কে ছিল? এটি ছিল সেই জিন যে ইসমির রূপ ধারণ করেছিল। মূলত কোরআনের আয়াতে তার কষ্ট হচ্ছিল, আর সে সবাইকে ডিস্ট্রাক্ট করতে চাইছিল। এরপর জিনটি রত্নার উপরও আক্রমণ করে। ঠিক তখনই ইন্দা ঘরে ঢুকে পড়ে এবং নিজের মেয়েকে সামলায়। জিনটি সরে যায়। এরপর রত্না আর ইন্দা ইসমির গায়ের দিকে তাকিয়ে দেখে তার পিঠ আর শরীর জুড়ে অদ্ভুত সব গুটি আর ফোলা দাগ উঠেছে। এরপর সিন চেঞ্জ হয়ে আমরা রত্নাকে তার এক টিচারের কাছে দেখি। সে টিচারকে সে সব ঘটনা খুলে বলছে। সে এটিও বলে তার পরিবারের সঙ্গে এত অদ্ভুত ঘটনা ঘটছে যে তার আল্লাহর উপর থেকে বিশ্বাসও নড়ে যাচ্ছে। টিচার তাকে বুঝিয়ে বলে আল্লাহ এখনো তাদের সঙ্গেই আছেন। এরপর তিনি একটি উপায় বলেন, যার মাধ্যমে রত্না জিনটিকে ডেকে তার সঙ্গে কথা বলতে পারবে আর জানতে পারবে সে আসলে কি চায়। রত্না টিচারের কথা মতো সেই পদ্ধতি অনুসরণ করে জিনটিকে ডাকে। এরপর জিন সেখানে উপস্থিত হয়, তো স্বাভাবিকভাবে নয়। পাকের শরীর
শরীর ব্যবহার করে। রত্না তাকে জিজ্ঞেস করে তার নাম কি। জিন তাকে নিজের নাম বলে দেয়। তারপর রত্না জিজ্ঞেস করে সে কি চায়। জিন একটিই উত্তর দেয়, সে রত্নাকে চায়। এই কথা শুনে রত্না ভয় পেয়ে যায়। সে সেখান থেকে বেরিয়ে যেতে চায়, কিন্তু জিন তার উপর আক্রমণ করে। রত্না ভয়ে বাইরে পালিয়ে আসে। পরদিন সে আবার টিচারের কাছে যায় এবং সব বলে। ঠিক তখন একটি শকিং সত্য বেরিয়ে আসে। টিচার জানায় যদি ওই জিন না থাকতো তাহলে পাক অনেক আগেই মারা যেত। অর্থাৎ কোনোভাবে ওই জিন পাককে এতদিন জীবিত রেখেছে। তাই যদি সেই জিনের প্রভাব শেষ হয়ে যেত তাহলে পাককে শান্তিতে মুক্তি দেওয়া যেত। সেজন্য টিচার ঠিক করে সেদিন রাতেই তারা একটি ধর্মীয় রিচুয়াল করবে, যাতে পাক শান্তিতে মৃত্যু পায়। এদিকে আমরা দেখি ইন্দা তাজুর কাছে খাবার নিয়ে যায়। এতে বোঝা যায় তাজু আর ইন্দার মধ্যে একটি ভালো সম্পর্ক ছিল। তাজু খেতে খেতে ভাবছিল মার্ডার ওয়েপন তার বাড়িতে এলো কিভাবে। ঠিক তখনই ইন্দা সত্যিটি বলে দেয়। সে জানায় ওই অস্ত্র সে নিজেই তাজুর বাড়িতে রেখেছিল, আর ওয়াতিকেও খুন সেই করেছে। সে বলে এসব করেছে সে নিজের মেয়েকে বাঁচানোর জন্য। এই কথা শুনে তাজু রেগে গিয়ে ইন্দার গলা চেপে ধরে, কিন্তু হঠাৎ তার কিছু হতে থাকে। সে মাটিতে পড়ে ছটফট করতে করতে মারা যায়, কারণ ইন্দা তার খাবারে বিষ মিশিয়ে দিয়েছিল। এখানেই বোঝা যায় ইন্দার ভেতরে অনেক আগে থেকেই কিছু একটা অস্বাভাবিক ছিল, কারণ সে আগেও রত্নাকে বলেছিল বোনের মৃত্যু নিয়ে বেশি ভাবতে নেই, যা কোনো স্বাভাবিক মানুষ বলবে না। এই কারণেই তার উপর সন্দেহ আরো বাড়তে থাকে। এরপর সিন চেঞ্জ হয়ে আমরা দেখি মানুষ তাজুর মৃতদেহ খুঁজে পায়। তার মা নিজের ছেলের লাশ দেখে কান্নায় ভেঙে পড়ে। রাতে ইন্দা তার মেয়ে ইসমির কাছে বসেছিল। ইসমির শরীর জুড়ে গুটিগুলো আরো ছড়িয়ে পড়ছিল। ঠিক তখন রত্না এসে বলে তারা তার বাবার শান্তিতে মৃত্যুর জন্য রিচুয়াল করতে যাচ্ছে। এটি বলে রত্না বেরিয়ে চলে যায়। বাইরে টিচার আর রত্না রিচুয়াল শুরু করে। টিচারের কথা মতো রত্না পাকের উপর পবিত্র পানি ঢালতে থাকে। সে যতই পানি ঢালে ইসমির কষ্টও তত বাড়তে থাকে। রত্না একের পর এক পানি ঢেলে যাচ্ছিল। এদিকে ইন্দা এটি দেখে একদম খুশি ছিল না। সে নিজের মেয়ের কাছে ফিরে যায়। অবশেষে রিচুয়াল সফল হয়, কিন্তু ভেতরে ইসমি অজ্ঞান হয়ে যায়। এটি দেখে ইন্দা বাইরে ছুটে এসে রত্নার উপর আক্রমণ করে। টিচার মাঝখানে আসতেই সেখানেই মারা যায়। এরপর রত্না ইন্দাকে জিজ্ঞেস করে সে কেন এসব করছে, আর এখানেই মুভির আসল রহস্য খুলে যায়। ইন্দা জানায় সে সব করছে ইসমির জন্য। এরপর সে পুরো অতীতের কাহিনী বলতে শুরু করে। অনেক বছর আগে থেকেই ইন্দা পাকের বাড়িতে কাজ করত। একসময় পাক আর ইন্দার মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। পরে ইন্দা প্রেগন্যান্ট হয়ে যায়। এসব সত্য জানার পর বউ ইউরিও প্রচন্ড রেগে যায়। এরপর ইন্দা একটি কন্যা সন্তান জন্ম দেয়, আর সেই মেয়েই হলো ইসমি। আর ইসমি আসলে পাকেরই মেয়ে। এসব সত্য জানার পর বউ ইউরিও ইসমিকে কখনোই মেনে নিতে পারেনি। সে তাদের উপর ব্ল্যাক ম্যাজিক করায়, কিন্তু ব্ল্যাক ম্যাজিক পাকের উপর কাজ করেনি, কারণ তার ভেতরে ছিল এক প্রোটেক্টর জিন। এই জিনই তাকে রক্ষা করছিল। ফলে ব্ল্যাক ম্যাজিকের প্রভাব পড়ে ইসমির উপর। সেই কারণেই ইসমি ছোটবেলা থেকেই অসুস্থ ছিল। বু তাকে দেখে সহ্য করতে পারত না, কারণ ইসমি ছিল তার স্বামীর বিশ্বাসঘাতকতার চিহ্ন। ইন্দা এতে খুব কষ্ট পেত। পাক তাকে কথা দিয়েছিল ইসমির কিছু হতে দেবে না। তার ধারণা ছিল পাক মারা গেলে তার শরীরের ভেতরে থাকা প্রোটেক্টর জিন তার কোনো এক মেয়ের শরীরে চলে যাবে। আর ইন্দা চাইছিল সেই জিন যেন ইসমির ভেতরে যায়, কারণ সে বিশ্বাস করত তাহলে ইসমি বেঁচে যাবে এবং পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। আর এই কারণেই ইন্দা একে একে পাকের সন্তানদের সরিয়ে দিতে শুরু করে। এভাবেই মুভির সবচেয়ে বড় সত্য বেরিয়ে আসে। এতদিন সবাই ভেবেছিল সব খুন ওই জিনই করছে, কিন্তু আসলে জিন কাউকে খুন করেনি। ওয়াতিকে খুন করেছে ইন্দা, তাজকেও খুন করেছে ইন্দা। এমনকি শুরুর অ্যাক্সিডেন্টার পেছনেও হয়তো ইন্দারই হাত ছিল। অর্থাৎ এতদিন যে অন্ধকার ছায়াকে সবাই দোষ দিচ্ছিল, আসল অন্ধকারটা ছিল মানুষের ভেতরেই। তাহলে শেষে জিনের সামনে ইসমিকে বেছে নেওয়া ছাড়া আর কোনো পথ থাকবে না। সব কথা শোনার পর রত্না তাকে থামাতে যায়। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে ইন্দা রত্নাকে ছুরি মেরে ফেলে। রত্না মাটিতে লুটিয়ে পড়ে। ঠিক তখনই পাকের শরীর থেকে সেই জিন বেরিয়ে এসে রত্নার শরীরে ঢুকে পড়ে। এবার সে রত্নার প্রোটেক্টর হয়ে যায়। রত্না তখন এক অন্যরকম শক্তি নিয়ে উঠে দাঁড়ায়। সে ইন্দার পিছু নেয়। মনে হচ্ছিল এবার ইন্দার শেষ নিশ্চিত, কিন্তু ঠিক তখনই ইসমি তার মাকে ডাকে। এই ডাক শুনে সবকিছু থেমে যায়। ইন্দা কাঁদতে কাঁদতে জিনের কাছে অনুরোধ করে তার মেয়েকে যেন কিছু না করা হয়, কিন্তু আশ্চর্যের বিষয় জিন ইসমিকে আঘাত করে না, বরং সে ইসমির উপরে থাকা ব্ল্যাক ম্যাজিক পুরোপুরি ভেঙে দেয়। ধীরে ধীরে ইসমির শরীর স্বাভাবিক হয়ে যেতে থাকে। মানে বোঝা যায় জিনটি আসলে খারাপ ছিল না, সে ছিল পাকের রকের রক্ষক, যাকে সবাই অভিশাপ ভাবছিল। সেই আসলে শেষ পর্যন্ত সত্যকে বাঁচিয়ে রাখে। আর মানুষের লোভ, গোপন সম্পর্ক আর লুকানো পাপই পুরো পরিবারকেই ধ্বংসের দিকে ঠেলে দেয়।
যায়। এরপর সিন চেঞ্জ হয়ে আমরা দেখি পুলিশ ইন্দাকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে, আর সব অপরাধের বিচার এবার আইনের হাতে। রত্না এবার ইসমির দায়িত্ব কাঁধে তুলে নেয়, আর সেই জিনও যেন এখন তাদের রক্তের সঙ্গেই থেকে যায়, এক অদৃশ্য রক্ষক হয়ে। তো বন্ধুরা, এই ছিল সাকারাতুল মাউত মুভির পুরো গল্প, যেখানে মৃত্যু, গোপন পাপ আর এক রহস্যময় জিন মিলে শেষ পর্যন্ত সবকিছু আসল সত্য সামনে নিয়ে আসে। ভিডিও ভালো লাগলে সিনে ইনসাইড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর কমেন্ট করে জানান পরের বার কোন মুভির এক্সপ্লেনেশন দেখতে চান।